আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের বিক্রয় মূল্য সমন্বয়, প্রতি লিটার ডিজেল ১১৫, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ। বিশ্ববাজারের সাথে তাল মেলাতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে, জানালেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আগামীকাল পৈতৃক ভিটা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকল প্রস্তুতি সম্পন্ন, উৎসব মুখর পুরো বগুড়া জেলা। প্রবাসীরা বাংলাদেশের সম্পদ, দেশের উন্নয়নে তাদের আরও বেশি ভূমিকা রাখার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের। দেশে ক্রমেই বাড়ছে হামের সংক্রমণ, আগামীকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ ৩ অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২১ এপ্রিল। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা শান্তির আলোচনা অনিশ্চিত। মার্কিন অবরোধ প্রত্যাহার না করলে হরমুজ প্রণালী খুলে না দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। এবং ২ ম্যাচে টেস্ট সিরিজ খেলতে ৩ মে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয় মূল্য সমন্বয় করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে সমন্বয়কৃত বিক্রয় মূল্য ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রোল প্রতি লিটার ১৩৫ টাকা এবং কেরোসিন প্রতি লিটার ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত এই বিক্রয় মূল্য আজ থেকে কার্যকর হয়েছে। অবস্থার মধ্যে আমরা আছি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিশ্ববাজারের সঙ্গে তাল মেলাতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। আজ সচিবালয়ে নিজ দপ্তরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা যুদ্ধকালীন অবস্থার মধ্যে আছি। সারা বিশ্বে তেলের দাম সমন্বয় করেছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র তেলের দাম $5 বাড়িয়েছে। তিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে আমদানি করে স্টক তৈরি করতে যে দাম লেগেছে তার থেকে নিচে তেলের দাম সমন্বয় করা হয়েছে। মন্ত্রী বলেন, সরকার এটা করতে বাধ্য হয়েছে, কারণ জ্বালানি তেল বৈদেশিক মুদ্রায় কিনতে হয়, যাতে দাম কিছু বাড়লেও সহনীয় পর্যায়ে থাকতে পারে সেই ব্যবস্থা করেছে। জ্বালানি তেলে এখনও ভর্তুকি দিতে হচ্ছে। তিনি আরও বলেন, যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর ওপরেই সে প্রভাব পড়েছে। যুদ্ধকালীন অবস্থার মধ্যে আমরা আছি। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সে দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা সহনীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করি। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। প্রায় 2 দশক পর আগামীকাল পৈতৃক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জিয়াবাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরো এলাকায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফর ঘিরে বগুড়া শহরের রাস্তাঘাট থেকে শুরু করে প্রয়োজনীয় অবকাঠামো ঝেড়ে মুছে পরিষ্কার করা হয়েছে। সার্কিট হাউস, জেলা জজ আদালত, বগুড়া পৌরসভা ভবন এবং বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ নতুন সাজে সজ্জিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভাস্থল ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে মঞ্চ নির্মাণের কাজও শেষ হয়েছে। এদিকে গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের পৈতৃক ভিটা জিয়াবাড়ি নতুন করে সাজানো হয়েছে। সংস্কার করা হয়েছে এলাকার রাস্তাঘাট। প্রবাসী বাংলাদেশিদের দেশের জন্য সম্পদ আখ্যায়িত করে দেশের উন্নয়নে তাদেরকে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, প্রবাসীদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। ভবিষ্যতে এ ধারা যাতে আরও বাড়ানো যায় সে ব্যাপারে তৎপরতা চালানোর আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সকালে নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে এসব কথা বলেন মন্ত্রী। জহিরুদ্দিন স্বপন বলেন, ইংল্যান্ড গণতন্ত্রের সূতিকাগার। সুদীর্ঘকাল ধরে সেখানে বাংলাদেশিরা বসবাস করে আসছেন। সেখানকার প্রবাসীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদানের পাশাপাশি দেশের গণতন্ত্রকে উন্নত করতেও ইতিবাচক ভূমিকা পালন করছেন। এ সময় ম্যানচেস্টারের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রশংসা করেন। অর্থনৈতিক উন্নয়ন সহ সমাজ ও রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নারীরা আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশার কথা ব্যক্ত করেন তিনি। বর্তমানে সারা দেশে প্রতিদিনই বাড়ছে শিশুদের হামে আক্রান্তের সংখ্যা, একই সঙ্গে বাড়ছে মৃত্যুও। হামের প্রাদুর্ভাব রোধে আগামীকাল থেকে সারা দেশে হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। এর আগে গত 5 এপ্রিল দেশের 18 জেলার 30 উপজেলাকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় জরুরি টিকাদান শুরু হয়। পরবর্তীতে 12 এপ্রিল থেকে রাজধানী ঢাকাসহ 4টি সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক পর্যায়ে শুরু হয় টিকাদান কার্যক্রম। এবছর 10 মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা 22,000 ছাড়িয়েছে। আরও হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 200-রও বেশি শিশুর। এদিকে চট্টগ্রামে বাড়ছে হামের সংক্রমণ। রোগীর চাপ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক বেডে প্রায় 3 শিশুর চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। চমেক হাসপাতালে এ পর্যন্ত হাম উপসর্গে 25 শিশুর মৃত্যুর পাশাপাশি প্রতিদিনই ভর্তি হচ্ছে হামে আক্রান্ত প্রায় 100-রও কাছাকাছি শিশু। বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস। চট্টগ্রামে শিশুদের হামের সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে আজ পর্যন্ত ভর্তি আছে 83 জন রোগী। অন্যদিকে চিকিৎসা সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কোনো রোগীর অভিভাবক। রোগীর চাপ সামাল দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সেবা দিতে কষ্ট হচ্ছে, তা বলে কি 1 সিটে 3 জন করে, এখানে বসার জায়গা আছে, এখানে আরও উন্নত মানে চিকিৎসা দরকার, তারপর হচ্ছে সিট বাড়ানোর দরকার। বাচ্চাকে 14 তারিখ নিয়ে আসছিলাম, আসার পর এখানে হামের যে উপসর্গগুলো আছে সবগুলো দেখা দিচ্ছিল। এখানে দেখার পরে ওয়ার্ডে ভর্তি দিয়েছে, আমরা ওয়ার্ডে নিয়ে আসলাম। এরপর থেকে চিকিৎসা চলতেছে, আল্লাহর রহমতে এখন সুস্থ। হাম ভালো হয়ে গেছে, শুধু শ্বাসকষ্ট দেখতে রয়েছে। গাছ জ্বর ছিল না আর হাম রোগ ছিল মানে বেশি, কালকে তো আজকে একটু মোটামুটি সুস্থ আছে। এখানে বুধবার রাত্রে ভর্তি হয়েছি, এখন এর পরের দিন একটু খারাপ ছিল, এখন আমার বাচ্চাটাকে ভালো লাগতেছে। পিআইসিতে এখন প্রায় আমাদের টোটাল 20 বেড আমাদের ভাগ করা হয়েছিল, যে 10 বেড শুধু নিউমোনিয়ার মিজেলসের জন্য রাখছি আর 10 বেড জেনারেল পেশেন্ট। হামের প্রকোপ বেড়ে যাওয়াতে এখন ডিসিশন হয়েছে হয়তো আমরা প্রায় 20টায় বা 15 থেকে 20টায় হয়তো পিআইসি মিজেলসের জন্য রাখবো। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য ওয়ার্ডে শুধু রোগীর চাপ বেড়েছে তা নয়, এ পর্যন্ত হাম আক্রান্ত ও সন্দেহজনক হামে মারা গেছে 25 জন শিশু। এছাড়া চিকিৎসা সেবা পেয়েছেন 248 জন শিশু। সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন হামের প্রাদুর্ভাব বাড়ছে, তবে 20 এপ্রিল থেকে হামের টিকা দেওয়া শুরু হলে মাসখানেকের মধ্যে সংক্রমণ কমে আসার আশা করছেন চিকিৎসকরা। এ পর্যন্ত আমরা 248 জনকে সেবা দিয়েছি। সাসপেক্টেড মিজেলস কেসে ডেথ হয়েছে 25 জনের এ পর্যন্ত। মানে এই র্যাশজনিত হামজনিত
কারণে মৃত্যু হার এখনই সবচেয়ে বেশি, গত বছরও এত ছিল না। হামের সাথে সবচেয়ে মারাত্মক যেটা হচ্ছে নিউমোনিয়া, যেই নিউমোনিয়াটাতেই আসলে বেশি মারা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন হাম আক্রান্ত বেশিরভাগ রোগীকে হামের টিকা দেওয়া হয়নি, আর হামের সাথে ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত নিউমোনিয়া শিশুদের জন্য অত্যন্ত মারাত্মক, এমনকি হার্ট ফেলিওরের ঘটনাও দেখছেন চিকিৎসকরা। তারা বলছেন হাম শুরুর 4 দিন ও শেষের 4 দিন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যাসহ 3 অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তার ছেলেসহ 12 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 23 এপ্রিল ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 আজ এই তারিখ ধার্য করেন। এর আগে সকালে ট্রাইব্যুনালে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি করে প্রসিকিউশন। শুনানিতে 3টি অভিযোগ তুলে ধরা হয়। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগের মামলায় জয় পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 21 এপ্রিল নির্ধারণ করেন একই ট্রাইব্যুনাল। পরে এই ট্রাইব্যুনালে পতিত আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। এছাড়া ট্রাইব্যুনাল 1 ও 2-এ আরও কয়েকটি নতুন ও পুরাতন মামলার বিচারিক কার্যক্রম চলে। সকালে এসব মামলায় গ্রেফতার থাকা মোট 20 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় দফা সরাসরি বৈঠক নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে বলেছেন, দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার রূপরেখা জরুরি। তিনি জানান, সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত আলোচনার সময় নির্ধারণ করা যাচ্ছে না। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না এবং তারা মনে করেন আবারও যে কোনো সময় হামলা হতে পারে। তিনি জানান, হামলা হলে তা মোকাবেলায় ইরানের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। এদিকে ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে আবারও হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজে চলাচল বন্ধ করে দিয়েছে তেহরান। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে ইয়েমেনের উপকূলের বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সানা-ভিত্তিক হুতি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। শামসুন নাহার বিনুর প্রতিবেদন। সমঝোতার আশা জাগিয়ে ফের গভীর অনিশ্চয়তায় পড়েছে যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক সম্পর্ক। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, বন্দর অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না। অন্যদিকে ওয়াশিংটনও তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে অটল। এর ফলে দুদেশের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন তাদের অযৌক্তিক সব দাবি থেকে সরে আসতে চাইছে না। খাতিবজাদের মতে, একটি যৌথ কাঠামোতে সম্মত না হওয়া পর্যন্ত দুই পক্ষের মুখোমুখি বসা সম্ভব নয়। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান ওয়াশিংটনকে বিশ্বাস করে না। যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কা থেকে ইরানের সশস্ত্র বাহিনী মাঠে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে। ইরানি বন্দরে অবরোধ দেওয়ার মার্কিন সিদ্ধান্ত একটি মূর্খতাসম্মত ও অজ্ঞতাপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ইরানি বন্দরে নৌ অবরোধ বহাল থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরানের কোনো ব্ল্যাকমেইলের কাছে ওয়াশিংটন নতি স্বীকার করবে না।
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই অবরোধের পরিধি আরও বাড়তে পারে। বর্তমানে শুধু ইরানের সঙ্গে সরাসরি যুক্ত জাহাজগুলোর উপর এই বিধিনিষেধ থাকলেও ভবিষ্যতে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা ইরান সংশ্লিষ্ট জাহাজের উপর এই অবরোধ বিস্তৃত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে গুলি চালানোর খবর পাওয়া গেছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে, ইরানের রেভলিউশনারি গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট দুটি গানবোট থেকে ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। তবে জাহাজ ও এর ক্রুরা বর্তমানে নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান প্রথম দফার আলোচনার পর দ্বিতীয় দফা বৈঠকটি নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু বর্তমান অচল অবস্থায় সেই বৈঠক হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। যুদ্ধবিরতি শেষ হতে আর মাত্র 3 দিন বাকি। এই অল্প সময়ের মধ্যে কূটনৈতিক সমাধান না এলে মধ্যপ্রাচ্য সংকট আরও বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। শামসুন নাহার বিনু, বিটিভি নিউজ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার রাতে শহরের ফাবিমা চত্বরে আয়োজিত এই সমাবেশে বিক্ষোভকারীরা অবিলম্বে যুদ্ধ বন্ধ, আগাম নির্বাচন এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার দাবি জানান। ইসরায়েল লেবানন সীমান্তে সাময়িক যুদ্ধবিরতির পর তেল আবিবে নিরাপত্তা কিছুটা শিথিল হলে সাধারণ মানুষ রাজপথে নেমে আসে। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, বিক্ষোভকারীরা প্লেকার্ড হাতে রাজপথে নেমে বর্তমান সরকারের নীতির পরিবর্তন এবং যুদ্ধের অবসান দাবি করেন। একই সঙ্গে ফিলিস্তিনি ভূমি দখল এবং পশ্চিম তীরে সরকারের আগ্রাসী পরিকল্পনার বিরুদ্ধেও তারা তীব্র প্রতিবাদ জানান। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এই পরিস্থিতিকে নেতানিয়াহুর পুরোপুরি রাজনৈতিক ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়ে তাকে সরাসরি জবাবদিহিতার আওতায় আনার দাবি তুলেছেন। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবরের পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সরকারের ব্যর্থতার অভিযোগে গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির এই সময়ে জনদাবির চাপ নেতানিয়াহু সরকারের ওপর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে তুলেছে। এদিকে ইসরায়েল লেবানন সীমান্তে সাময়িক যুদ্ধবিরতির মাঝে লেবাননের দক্ষিণাঞ্চলে গত 2 দিনে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর বরাত দিয়ে এই তথ্য জানানো হয়। এ নিয়ে চলমান অভিযানে ইসরায়েলি বাহিনীর অন্তত 15 সদস্য নিহত হলেন। আইডিএফ এর ওয়েবসাইটে জানানো হয়েছে, শনিবার সার্জেন্ট ফার্স্ট ক্লাস লিডার পোরাত নিহত হন। এর আগের দিন শুক্রবার মারা যান সার্জেন্ট মেজর বারাক কালফন। এই 2 ঘটনায় আরও 12 জন আহত হয়েছেন বলে আইডিএফ নিশ্চিত করেছে, তবে ঘটনাগুলোর বিস্তারিত জানানো হয়নি। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো জানান, লেবাননে শনিবার জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একজন ফরাসি সদস্য নিহত হয়েছেন। লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলীয় একটি উপকূলের শহরের নিকটবর্তী তীর থেকে গত কয়েকদিনে অন্তত 17 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে এক বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে বলে শনিবার জানিয়েছে ত্রিপোলি ভিত্তিক চিকিৎসকদের একটি দল। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে, ত্রিপোলি থেকে 117 কিলোমিটার পশ্চিমে জোয়ারা উপকূল থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। সেন্টার জানিয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে 14 জনের মরদেহ যথাযথ নিয়মে মেনে দাফন করা হয়েছে, আর একজন বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্তের পর ত্রিপোলিতে থাকা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বাকি 2 মৃতদেহের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। 2011 সালে ন্যাটো সমর্থিত বিদ্রোহে তৎকালীন একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া অভিবাসন প্রবাসীদের ইউরোপে যাওয়ার প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। আবারও দেশের খবর। চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে
খাল নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। সকালে নগরীর জামাল খান লিচু বাগান এলাকায় এই কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি নগরবাসীর দুর্ভোগ লাঘবে নিয়মিতভাবে খাল নালা পরিষ্কার রাখার উপর গুরুত্ব আরোপ করেন এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। মেয়র বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা চট্টগ্রাম নগরীর বড় সমস্যা। আগাম প্রস্তুতির অংশ হিসেবে খাল নালা পরিষ্কার কার্যক্রম জোরদার করা হয়েছে যাতে নগরবাসীকে ভোগান্তি পোহাতে না হয়। পর্যায়ক্রমে নগরীর ৪১টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হয়। তিনি বলেন, প্রতিটি এলাকায় পরিকল্পনা অনুযায়ী খাল নালা পরিষ্কার, ময়লা আবর্জনা অপসারণ এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব হিমোফিলিয়া দিবস। এই উপলক্ষে হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশ চট্টগ্রাম শাখায় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে র্যালির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার জসিমউদ্দিন। চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী, রোগী ও রোগীর স্বজনদের অংশগ্রহণে র্যালিটি মেডিকেল কলেজের এলাকা প্রদক্ষিণ করে। এর আগে এক আলোচনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুর রব, হেমাটোলজি বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার অখিল রঞ্জন বিশ্বাস সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৪,৭৫১.৭৭, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা ০.০৬ কম। এছাড়া সিএসসি ৩০-এর মূল্যসূচক দাঁড়ায় ১২,৯৯৮.৭০, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা ০.১৭ কম। আজ ১৯৮টি কোম্পানির ১,১০,৭০,৫৭৮টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য ৪১,১৯,৩০,০০০ টাকারও বেশি। এর মধ্যে ৫৮টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, ১০৮টির কমেছে এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। এবারে আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার ১২২ টাকা ৭০ পয়সা, সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৬৪ পয়সা, অস্ট্রেলিয়ান ডলার ৮৭ টাকা ৯৭ পয়সা, কানাডিয়ান ডলার ৮৬ টাকা ৬০ পয়সা, হংকং ডলার ১১৫ টাকা ৪৮ পয়সা, ইউরো ১৪৪ টাকা ৩৫ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১৬৫ টাকা ৮৭ পয়সা, সৌদি রিয়েল ৩২ টাকা ৩৪ পয়সা, কাতার রিয়েল ৩৩ টাকা ২৭ পয়সা, ইউএই দিরহাম ৩৩ টাকা ২ পয়সা, কুয়েতি দিনার ৩৯৬ টাকা ১৪ পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত ৩০ টাকা ৬৭ পয়সা, থাই বাথ ৩ টাকা ৭৯ পয়সা, ভারতীয় রুপি ১ টাকা ৩২ পয়সা, চীনা ইউয়ান ১৮ টাকা। এবারে খেলার খবর। ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩ মে ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের নতুন কোচ সরফরাজ আহমেদ এবং নতুন ৪ মুখ নিয়ে বাংলাদেশ সফর করবেন।
শান মাসুদের অধিনায়কত্বে ইতোমধ্যে 16 সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। 8 মে থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং 16 মে থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করবে পাকিস্তান ও বাংলাদেশ। সিরিজের 2টি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। গেল মাসেই বাংলাদেশ সফরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে গেছে পাকিস্তান। আসন্ন সফরে টেস্টের সাথে টি-20ও ছিল, তবে টি-20 সিরিজ বাদ পড়েছে। 2021 সালে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টেস্ট খেলেছিল পাকিস্তান। 2 ম্যাচের টেস্ট সিরিজ 2-0 ব্যবধানে জিতেছিল তারা। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে 2-1 জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 29 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 15 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 2টা 18 মিনিটে, জোয়ার সকাল 8টা 59 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 2টা 39 মিনিটে এবং জোয়ার রাত 9টা 37 মিনিটে। এই ছিল আজকের সংবাদ। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের বিক্রয় মূল্য সমন্বয়, প্রতি লিটার ডিজেল 115, অকটেন 140, পেট্রোল 135 এবং কেরোসিন 130 টাকা নির্ধারণ। বিশ্ববাজারের সাথে তাল মেলাতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে, জানালেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আগামীকাল পৈতৃক ভিটা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকল প্রস্তুতি সম্পন্ন, উৎসব মুখর পুরো বগুড়া জেলা। প্রবাসীরা বাংলাদেশের সম্পদ, দেশের উন্নয়নে তাদের আরও বেশি ভূমিকা রাখার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দেশে ক্রমশই বাড়ছে হামের সংক্রমণ, আগামীকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 21 এপ্রিল। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা শান্তির আলোচনা অনিশ্চিত। মার্কিন অবরোধ প্রত্যাহার না করলে হরমুজ প্রণালী খুলে না দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। এবং 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 3 মে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এরপর রাত 9টার ইংরেজি সংবাদ দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।